ওহো, আমি যে সমস্যা করে রাখছি এখন বোঝা যাবে ভাই। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে, অবশ্যই যাওয়ার কথা আমি যদি ভুল না বলে থাকি। আমি 2 মিনিট বাফার টাইম নিয়ে ফেলেছি। আমি আর 1 মিনিটের মতো বাফার টাইমে আমাদের ক্লাস শুরু করে দিব। যারা ক্লাসে আসার কথা তারা ক্লাসে আসবে ভাবছি। ইন দ্য মিন টাইম আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম, যে যেখান থেকে যখনই যেভাবে জয়েন করছো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। এখন নিশ্চয়ই শোনা যাচ্ছে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে পড়াশোনা করব একটা টপিক নিয়ে। টপিকটার নাম হলো ডিগ্রি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো। আজকের ক্লাসে যেহেতু আমরা ডিগ্রি পড়ব, সেহেতু আমরা ডিগ্রিতে চলে যাই। আমরা যদি ডিগ্রিতে চলে যেতে চাই, শুরুতে আমরা যেই বিষয়টা জানবো সেটা হলো ডিগ্রি। এই টপিকটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ডিগ্রি টপিকটা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা মূলত অ্যাজেটিভ অ্যাডভার্বের সাথে কানেক্টেড টপিক। এখান থেকে মোটা দাগে সব জায়গায় প্রশ্ন আসে, খুব বেশি না হোক সব জায়গায় প্রশ্ন আসে। চিটাগং ইউনিভার্সিটির রেগুলার আসে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেগুলার আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও প্রশ্ন দেখা যায়, মেডিকেলেও প্রশ্ন কম আসছে। এবং আরও সোজা পয়েন্ট হলো এই টপিকটার ইজি একটা টপিক। এখানে কিছু পেঁচে জায়গা আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2-3বার 3-4টা প্রশ্ন আসছে, এবং যেই 3-4টা আসে একটু কঠিন আসছে। এবং এই টপিক থেকে প্রশ্ন যা আসে এগুলো কঠিন হওয়া উচিত না, মানে কঠিন না, একটা দুটার জায়গা আছে যেগুলোতে মানুষজন ভুল করতে পারে। এবং এই টপিক থেকে প্রশ্ন যা আসে অধিকাংশ কারেকশন মুডে আসে, কারেকশন কেমন। এবং এই পয়েন্টটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন আকারেও প্রশ্ন আসছে, এমসিকিউ পাশাপাশি রিটেনও কিন্তু আসছে। হ্যাঁ, ফলে আমি প্রত্যাশা করব যারা ক্লাসটা করবা সহজ হবে বটে, তবে গুরুত্ব দিয়ে মানে থাকবা আমার সাথে। ওকে, আমরা যদি ক্লাস শুরু করতে চাই, ডিগ্রি টপিকটা যদি আমরা পড়ি, আমরা জানি ভাই বোন ডিগ্রি 3 রকম। পজিটিভ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ, আর এটা কি জানো, সুপারলেটিভ। সুপারলেটিভ 3 প্রকার ডিগ্রি। একজন বলছে তো জোরে কথা বলেন, আমার কথা কি যতটুকু বলছি তাতে কি চলে না? ভাই আমার কাছে মনে হয় আমি যেই জোরে কথা বলি এই জোরে ইনাফ। তোমার মাইক্রোফোনটা একটু লাউড করো, তোমার ফোনের ভলিউমটা বাড়াও, তাতে মনে হয় আমার জোর এটা ঠিক হয়ে যাবে। আশরাফিয়া খানম সম্ভবত বলছো। ওকে, তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তার আগে একটু জানবো আমরা ডিগ্রি শব্দটার অর্থ কি। ডিগ্রি শব্দের অর্থ হলো তুলনা। তুলনা, তুলনা। ডিগ্রি শব্দের অর্থ কি? তুলনা। ইয়েস, ডিগ্রি শব্দের অর্থ হলো তুলনা। এখন প্রশ্ন হতে পারে তুলনা এই টপিকটার অন্য একটা নাম আছে কিনা। তোমরা জানো এই ডিগ্রি টপিকের অন্য একটা নাম হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, তার মানে এই টপিকটা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের সাথে কানেক্টেড একটা টপিক। ওকে, তাহলে পজিটিভ ডিগ্রি বলতে আমরা যেটা বুঝি, মানে পজিটিভ ডিগ্রি আমরা সেই অর্থে পড়ি না। আমরা কম্পারেটিভ অর্থে বুঝি কি, যখন দুইয়ের মধ্যে তুলনা বুঝায়। সুপারলেটিভ মানে কি বুঝায়, বুঝি আমরা দুইয়ের বেশির মধ্যে যখন তুলনা বোঝায় তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি।
আর পজিটিভ ডিগ্রিটাকে আমরা ভাবি কোনো তুলনা না, কিন্তু আসলে একটা তুলনা, যেহেতু ডিগ্রির আন্ডারে আমরা পড়ছি প্রকার ভেদাকারে, ফলে পজিটিভও একটা ডিগ্রি, এটা অনেকটা উজ্জ্ব তুলনা। কেমন আমরা বলি না, আমি যদি আসিফরে বলি, আসিফ ইউ আর আ টল পারসন, টল বয়, ইউ আর আ হ্যান্ডসাম বয়, তাহলে আমি যদি আসিফরে হ্যান্ডসাম বয় বলি, টল পারসন বলি, তার মানে কেউ না কেউ হ্যান্ডসাম না, মানে আমার সামনে, আমার চোখের সামনে উজ্জ্বল কেউ না কেউ আছে যে হ্যান্ডসাম না, যে কিনা টল না। আমি যদি কে আছে এ আশরাফিয়া খানম, যদি তোমার নাম এক্স্যাক্টলি তাই হয়, তুমি খুব সুন্দরী, হ্যাঁ, তুমি খুব কি বলতে পারি আমরা, ঝগড়াটে যদি যাই বলি। এখন ঝগড়াটে যদি আমি ওরে বলি, তার মানে আমার সামনে কেউ না কেউ আছে যে ঝগড়া করে না। তুমি যদি তোমার যদি সুন্দরী বলি, তার মানে আমার সামনে কেউ না কেউ কোনো ফর্মেটে আছে যে কিনা মানে ওই অর্থ সুন্দরী না। আমরা বলি না মানে জীবনের এত দাম কেন, মরণ আছে বিধায় জীবনের এত দাম। দিনের দাম কেন বেশি, মানে দিনে আমরা সব মানে কর্মকাণ্ড চালাতে চাই কেন বেশি, মোস্টলি কারণ রাত আছে বিধায়। মূল পয়েন্ট হলো আমাদের একটা বিষয় আছে বিধায় অন্য একটা জিনিসের দাম বাড়ে। এই জন্য আমি বলি যারা এ প্লাস পায়, তাদের এ প্লাসের পিছনে যারা এ প্লাস পায় না, তাদেরও টুকটাক ভূমিকা আছে। বোঝা গেছে মনে হয়। মানে আমি এ প্লাস পেলাম, আমার এ প্লাসের দাম বেশি হয়তো এই কারণে যেহেতু সবাই এ প্লাস পায় না। যদি সবাই এ প্লাস পায় তখন আমার এই প্লাসের সেই অর্থে দাম থাকে না। আমি শেষ করছি। পজিটিভ মানে আমরা জানি তুলনা নাই, কিন্তু একটা উজ্জ্বল তুলনা আছে। আমাদের পরীক্ষার জন্য কম্পারেটিভ আর সোলারিটিভ থেকেই প্রশ্ন আসে। তো কম্পারেটিভ মানে কি দুইয়ের মধ্যে তুলনা, আর সোলারিটিভ মানে হলো দুইয়ের থেকে বেশির মধ্যে একটা তুলনা। এই পয়েন্টটা মনে হয় সবার কাছে একবারে ক্লিয়ার, তাই না? যতটুকু বললাম এতটুকু ক্লিয়ার কিনা আমার একটু কমেন্টে যদি লিখো প্লিজ। এতক্ষণ যা বললাম তা ক্লিয়ার? একবার বেসিক কথা বললাম, এবার আমি 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 বাক্য লিখা দরকার আছে কিনা জানি না, আমি মূল কথা চলে যাই। ঝগড়া পারি না বাবা, ঝগড়া পারতে হয় না, ঝগড়া দেখবা করে ফেলবা তুমি। ঝগড়া মানুষ পারে না, ঝগড়া সব মানুষ পারে। গালিগালাজ সবাই পারে, গালিগালাজ করে না। গালিগালাজ সবাই পারে, গালিগালাজ করে না। হ্যাঁ, প্রেম কেউ না করলো, সে কিন্তু প্রেম করার কেমনে করতে ওটা বুঝে। হ্যাঁ, হয়তো করে না কোনো একটা বাধার কারণে, সেটা যেই মুখী হোক। ওকে, আমরা আমাদের পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন যেভাবে হয় বলছিলাম আগে, একটা টাইপের প্রশ্ন হয়, এটা খুব সহজ টাইপের প্রশ্ন, যে নিচের কোন বাক্যটা পজিটিভ, কোন বাক্যটা কম্পারেটিভ, কোন বাক্যটা সুপারলেটিভ, এই মুডের প্রশ্ন আসে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম 3-4 বার প্রশ্ন আসছে, কোন বাক্যটা পজিটিভ, কোন বাক্যটা কম্পারেটিভ, এই বাক্যটার একটা পজিটিভ বাক্য দিয়ে রাখছে, বলছে সুপারলেটিভ বাক্য কি, মানে ইজি মুডের কোশ্চেন মেডিকেল যেগুলো আসছে। দুবার আসছে একটু কঠিন মুডের। ওকে, এবার আমরা যে পয়েন্টটা একটু জানতে হবে, আমরা যেহেতু এটা নিয়ে আর এক্সাম্পল দিতে হচ্ছে না, আমরা শুরুতে যখন ডিগ্রি টপিকটা পড়ি, আমরা যদি তোমাদেরকে বলি টল সম্পদের কম্পারেটিভ ফর্ম কি, টলার, মানে আর যুক্ত করলাম। সুপারলেটিভটা কি, টলেস্ট, মানে আমি ইএসটি যুক্ত করলাম। তার মানে কোনো শব্দের সাথে, কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যখন আমি আর যুক্ত করি কম্পারেটিভ হয়, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ হয়। এটা আমরা সবাই নিশ্চয়ই জানি। এখন এটা আসলে মুখস্থ করার কিছু না, মানে তুমি সূত্র ধরে পড়া দরকার নাই যে এই সিলেবল হইলে এটা তুমি ওয়ার্ডগুলো পড়ে যাও, দ্যাটস ইট। পরীক্ষা তোমার এত এগুলো বানাইতে দিবে না, তুমি ওয়ার্ডগুলো পড়ো, তোমার পরিচিত ওয়ার্ড থেকে প্রশ্ন আসবে। তো টলার, টলেস্ট, এমন অনেকগুলো ওয়ার্ড আছে যাদের সাথে আমরা, মানে অনেক টাইপের ওয়ার্ড আছে যাদের সাথে আমরা আর ইএসটি দিয়ে বানাই। এখন আমি তোমাদেরকে যদি একটু বলি, এই টাইপের ওয়ার্ডেই, এগুলো তোমরা সবাই জানো, আমার খুব কথা বলতে হবে না, রুলও পড়া দরকার নাই, শুধু ওয়ার্ড পড়া, যদি কোনো বই ধরে পড়ো শুধু ওয়ার্ডগুলো পড়বা। যদি আমি বলি এবার তোমাদেরকে হ্যান্ডসাম, এই যে আসিফের ব্যবহারে বললাম হ্যান্ডসাম, এখন এটার কি হবে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম কি হবে, হ্যান্ডসাম আর হ্যান্ডসামেস্ট। আবার আমি আশরাফিয়ার ব্যাপারে বললাম বিউটিফুল, কম্পারেটিভ ফর্ম কি হবে, বিউটিফুল আর বিউটিফুলেস্ট। আমার মনে হয় না, তোমরা যেটা বলবা স্যার একটু আগে যেটা বললেন ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ বানাই, এটা হলো নর্মাল কেস। বাট যখন যে ওয়ার্ডগুলোকে আমরা ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ বানাতে পারি না, তাদের আগে আমরা কি করি, মোর যুক্ত করি, মোর যুক্ত করে কম্পারেটিভ
আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি বানাই। মোর দিয়ে কম্পারেটিভ, মোস্ট দিয়ে সুপারলেটিভ বানাই। ওকে, মূলত আমরা দুই সিলেবল দিয়ে, মানে দুই সিলেবল তো বুঝো তোমরা মনে হয়, মানে দুই ভাঙ্গেই পড়তো। এই যে হ্যান্ড সাম, ডির উচ্চারণ না এখানে, হ্যান্ডসাম, দুই সিলেবল দিয়ে যে অ্যাডজেক্টিভগুলো আছে তাদেরকে আমরা কম্পারেটিভ করতে গেলে বা সুপারলেটিভ করতে গেলে আমরা মোর দিয়ে কম্পারেটিভ বানাই, মোস্ট দিয়ে সুপারলেটিভ বানাই। আমরা কিন্তু হ্যান্ডসাম আর হ্যান্ডসামেস্ট বলি না, বিউটিফুল বিউটিফুল আর বিউটিফুলেস্ট বলি না, বলি কি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এটাই আমাদের নর্মাল একটা কেস। ওকে, হয়ে গেছে, ডান। এখন তোমাদেরকে যদি আমি বলি ইন্ডাস্ট্রিয়াজের কম্পারেটিভ ফর্ম কি, তুমি নিশ্চয়ই মোর মানে ইন্ডাস্ট্রিয়াজ এর আর বলবা না, মোর ইন্ডাস্ট্রিয়াস বললো, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। ওকে, এবার আমরা আরেকটা ব্যতিক্রমী ক্যাটাগরির ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে, যেমন গুড। আমি কি বলবো, গুড, গুডার, গুডেস্ট, নাকি মোর গুড অথবা মোস্ট গুড। আমি জানি এই কথা নিয়ে কথা বাড়ানোর দরকার নেই, ইয়ার দিয়ে কম্পারেটিভ বানাতে পারি না, তাদের আগে আবার মোর দিয়েও বানানো যায় না, এগুলো ব্যতিক্রম। কি করতে হয়, গুড আর গুডেস্ট না, আমরা বলতে হয় গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট। ডিগ্রির এক্সাম্পল দেখো, মেডিকেলে প্রশ্ন আসছে, পজিটিভ ডিগ্রির এক্সাম্পল কোনটা, পজিটিভ ডিগ্রির এক্সাম্পল কোনটা, আমি চারটা শব্দ লিখি, তোমরা বলবা। মাচ, ওয়ার্স, ওয়ার্স নিশ্চয়ই বেটার হলো গুডের কম্পারেটিভ ফর্ম, তারপরে ওয়ার্স হলো ব্যাডের কম্পারেটিভ ফর্ম, আমাদের পিডিএফ এটা আছে। লেস হলো লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম, লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম হলো লেস। উত্তর হবে কি, উত্তরটা কি, উত্তরটা হলো নিশ্চয়ই মাছ, মাছ, মাছ মোর মোস্ট, মাছ মোর মোস্ট। ওকে, মাছ মোর মোস্ট, আমাদের ক্লাস ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। ক্লাস কি সমস্যা নাকি ক্লাস আটকে গেছে? আমি তো দেখছি ঠিক আছে। কি রে ভাই, কি বলতেছো? ওকে, মাছ মোর মোস্ট। ওকে, এরকম আরও প্রশ্ন আছে, যেমন প্রশ্ন আসছিল হলো গুড শব্দের সুপারলেটিভ ফর্ম কোনটা, গুড শব্দের সুপারলেটিভ ফর্ম কোনটা, গুড বেটার বেস্ট, এটা আমরা সবাই পেরে যাওয়ার কথা। মাঝে মাঝে আটকে যায়, এখন ঠিক হইল। ওকে ওকে, সমস্যা হলে বইল, হ্যাঁ। ওকে, আমরা এবার একটা জায়গায় একটু দেখব, আমাদের শিটে ওই পয়েন্টটাকে গুরুত্ব দিয়ে দেওয়া আছে, সেটা হলো কিছু ওয়ার্ড আছে যাদের ডাবল কম্পারেটিভ ফর্ম, মানে দুটা কম্পারেটিভ ফর্ম আছে, এবং এগুলো নিয়ে আমরা একটু ভেজালও পড়ি। আমি যদি দেখাই, ওয়ার্ডগুলো হলো ওল্ড, ওল্ড, ওল্ড শব্দের কম্পারেটিভ ফর্ম হলো ওল্ডার, আর একটা হলো এল্ডার, এল্ডার। আসো, পার্থক্য কি চিন্তা করো তো, ওল্ডার আর এল্ডার। পার্থক্যটা হলো, এল্ডার দ্বারা আমরা কি বুঝি, আমরা বলি না হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, মানে সে আমার বড় ভাই। হি ইজ মাই এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার যাই বলি, তাহলে এই যে সে আমার বড় ভাই, মানে আমার বড় ভাই বলতে আমি এল্ডারটা বলি, মানে আমি ছোট ভাই, আমারও একজন বড় ভাই আছে, আমি এল্ডার ব্রাদার বললাম। তাহলে এল্ডার দ্বারা এটা বোঝায়। আর ওল্ডার দ্বারা কি বোঝাই, ওল্ডার দ্বারা হলো যে কেউ আমার চেয়ে বয়সে বড়, তার ব্যাপারে আমি কথা বলতে গেলে বলবো, আমি আমার বড় ভাইয়ের ব্যাপারে বলতে পারবো যে হি ইজ ওল্ডার দেন আই, মি বলা যাবে না, হি ইজ ওল্ডার দেন আই। আমি কি বোঝাতে পারছি এই দুইটা শব্দ ভাইয়া? ওল্ড শব্দের দুটা কম্পারেটিভ ফর্ম আছে, একটা হলো ওল্ডার, একটা হলো এল্ডার। এল্ডার দ্বারা কি বোঝায়, আমার বড় ভাই, তাহলে আমি বলবো হি ইজ মাই এল্ডার ব্রাদার। আমার বড় বোন, শি ইজ মাই এল্ডার সিস্টার। ওল্ডার দ্বারা কি বোঝায়, ওল্ডার দ্বারা বোঝায় কেউ কারো চেয়ে বড়, এটা অবশ্যই কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, এল্ডারের সাথে কোনো কম্পারেটিভ ফর্ম লিখতে হয় না, লেখা যাবে না। আর ওল্ডারটা কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, বলতে হবে যে হি ইজ ওল্ডার দেন কারিম, আই এম ওল্ডার দেন আসিফ, এরকম কিছু একটা। আমার পয়েন্টটা ক্লিয়ার? এটা নিশ্চয়ই সবাই ক্লিয়ার। ওকে, আরেকটা জায়গায় দেখবো, এটার ক্যাটাগরিরই, এই ক্যাটাগরিরই যেটা, সেটাকে আমরা বলি ফার, এফ এ আর ফার। এফ এ আর ফার, এই শব্দের দুটো কম্পারেটিভ ফর্ম আছে, একটা হলো এফ এ আর লিখি আগে, এফ এ আর টি এইচ ই আর, এটা হলো এফ ইউ আর টি এইচ ই আর, ফার্দার, আগেরটার ক্যাটাগরিতে। দেখো, ফার্দার ফার্দেস্ট আছে। পার্থক্য কি, এফ ইউতে যেটা, এটা দ্বারা বোঝায় অতিরিক্ত, কি বোঝায়, আরো, আরো, আমি বাংলা যদি লিখি আরো,
আরো কি বোঝায়? আরো। আরো বলতে কি বোঝাচ্ছি? আমি যদি বলি ধরো তোমাদের সাথে আমার শেষ ক্লাস আজকে, ফর এক্সাম্পল আমি কি বলবো? নো ফার্দার ক্লাস, নো ফার্দার ক্লাস উইল বি হেল্ড, আর কোনো ক্লাস হবে না। ফার্দার তুই আমার সাথে কথা বলবি না, আমরা বলি না ঝগড়া হয়ে গেলে, ফার্দার মানে কি? আর আমার সাথে কথা বলবি না, ফার্দার আমারে কল দেওয়ার সাহস করবা না, ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টাই করবা না। এই যে এই হলো এই ফার্দার, FURTH ফার্দার বোঝায়। অন্যদিকে FAR দ্বারা কি বোঝায়? FAR দ্বারা বোঝায় কোনো এলাকা, কোনো এলাকা থেকে দূরে, মানে দূরত্ব বোঝায়, এবং এটা কম্পিটিটিভ ফর্ম। আমি যদি বলি ধরো বগুড়া, বগুড়া মানে বগুড়া, যেটাকে আমরা বলি বগুড়া ইজ ফার্দার, মানে বগুড়া হলো দূরে, ফার্দার দূরে, দেন টাঙ্গাইল, টাঙ্গাইল ফ্রম ঢাকা। তাহলে এই যে কোনো এলাকা থেকে দূরে বুঝাতে কম্পারেটিভ সেন্টেন্সে আমরা FAR ফার্দারটা লিখি, FAR ফার্দারটা লিখি। আর FUR দ্বারা কি বোঝায়? ওই যে আর আমার সাথে কথা বলবা না, নো ফার্দার ডিসকাশন, নো ফার্দার কল, আই ডোন্ট ওয়ান্ট নো ফার্দার কল ফ্রম ইউর এন্ড। ওকে, আমার সাথে আর ফার্দার কথা বলবা না, ফার্দার আমার বাড়িতে আর আসবা না, এই বাড়ির ত্রিসীমানা আর পাড়া দিবা না, একবারে খবর করে ফেলবো তোমার, এটার আমরা ফার্দার বুঝি। ওকে, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো দেখছি। তাহলে FUR দ্বারা কি বোঝায়? FUR দ্বারা বোঝায় আরও, FAR দ্বারা বোঝায় দূরে, কোনো এলাকা থেকে দূরে, এবং কম্পারেটিভ প্যাটার্নটাও কিন্তু আমরা লিখতে হবে। দ্য লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো LATE লেট। এটার দুইটা কম্পারেটিভ ফর্ম আছে, একটা হলো LATE লেটার, একটা হলো LATTE লেটার। দুটো একটা ছোট পার্থক্য আছে, লাগবে আমাদের। যারা লাইভ ক্লাসে আছো আমি চাইবো তোমরা একটু আমার কমেন্টে লিখবে মাঝে মাঝে, ভাই কমেন্টে লিখতে তোমার টাকা লাগে না মনে হয়, কমেন্টে লিখলে আমি বুঝি তোমরা আমার সাথে আছো। হ্যাঁ, তাহলে LAT লেট, লেট শব্দের কম্পারেটিভ হলো লেটার, একটা টি দিয়ে, একটা হলো দুইটা টি দিয়ে। তাহলে একটা টি দিয়ে যদি বলি, একটা টি দ্বারা কি বোঝায়? পরে। যেমন আমি যদি বলি কি বললাম, আমি যদি বলি ধরো আসিফ কেইম লেটার দেন হাসিব, এই যে আসিফে হাসিবের পরে আসছে, এই যে লেটার দ্বারা কিন্তু আমরা কম্পারেটিভ বুঝাচ্ছি, এবং লেটার অর্থ কি আসে? পরে, পরে একটা সময়কে রেফার করছে। অন্যদিকে LA দুইটা TER দ্বারা কি বোঝায়? LA দুইটা TER দ্বারা কি বোঝায়? LA দুইটা TER দ্বারা বোঝায় দুইটা জিনিস আছে, দুইটা জিনিস বা দুইজন মানুষ, দুইটা জিনিস দুইটা মানুষের সেকেন্ডটা LATER লেটার। আমি যদি একবার এক্সাম্পল দিই, ধরো আমার আসিফ আর হাসিবের কথা বললাম, আমি বললাম আই হ্যাভ টু স্টুডেন্টস, ওয়ান অফ দেম ইজ আসিফ অ্যান্ড দ্য আদার ইজ হাসিব, বাট আই লাভ দ্য লেটার। এখন মানে কি? এই যে আই লাভ দ্য লেটার মানে কি? আমি দুজন স্টুডেন্টের নাম বলছি, আসিফের নামও বলছি, হাসিবের নামও বলছি। আমি বলছি আই লাভ দ্য লেটার মানে কি? আমি সেকেন্ড জনের ভালোবাসি, আসিফেরও ভালোবাসি, বাক্যের জন্য বললাম আর কি। তাহলে এখানে হাসিবটা কি? হাসিব শব্দ মানে LATTER লেটার দ্বারা হাসিবরে বোঝাচ্ছি। আমি বুঝতে পারছি কিনা ভাই আমার একটু জানাইও। ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমরা কমেন্টে লিখবা না, আমি তাহলে আমার মতো করে যাই। হ্যাঁ, তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তোমাদের রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি। ওকে, এবার আমি আরও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখাতে চাই, যেটা আমাদের কারেকশন আকারে খুব প্রয়োজন হয় স্টুডেন্টের ভেজালে পরে। যেমন আমরা বলেছি এরকম যে আমি যদি বলি ধরো আকাশ ইজ মোর হ্যান্ডসাম দেন আহসান, এই বাক্যটা কি ঠিক নাকি ভুল? হি ইজ more better than আসিফা, ঠিক নাকি ভুল?
আমি জানি তোমার এই পয়েন্টটা বুঝতে পারার কথা যে আমাদের 1 নম্বর বাক্য আর 2 নম্বর বাক্য দেখো প্রথম বাক্যটা কারেক্ট, কারণ হ্যান্ডসাম শব্দটাকে আমরা কম্পারেটিভ বানানোর জন্য মোর লিখতে হয়। আকাশ ইজ মোর হ্যান্ডসাম দেন আহসান, আকাশ আহসানের চেয়েও বেশি হ্যান্ডসাম, ফলে আমরা মোর দিয়ে কাজ করব। অন্যদিকে হি ইজ মোর বেটার দেন আসিফা বলা যাবে না, কারণটা হলো বেটার তো নিজে একটা কম্পারেটিভ ফর্ম, এ মোর এখানে লেখা যাবে না, মোর এখানে লেখা যাবে না, ইয়েস মোরটা লেখা যাবে না। এবার আমি যদি বলতে চাই হি ইজ মাচ বেটার দেন আসিফা, এবার কি বাক্যটা ঠিক আছে? এর বাক্যটা কি ঠিক হবে কোনোভাবে? হি ইজ মাচ বেটার দেন আসিফা, এবার কি বাক্যটা বলা যাবে কিনা? হি ইজ মাচ বেটার দেন আসিফা বলা কি যাবে? প্রথমটা তো কারেক্ট বুঝতে পারছি আমরা, হি ইজ মোর বেটার দিয়ে বাক্যটা লিখে ভুল পড়ছি, মানে তোমরা বলছো ভুল। এখন যেটা আছে এটা কিন্তু ঠিক আছে, এবার কিন্তু হি ইজ মাচ বেটার দেন আসিফা বলা যায়, এবং হি ইজ ফার বেটার দেন আসিফা বলা যাবে। কেন বলা যাবে? খেয়াল রাখতে হবে, এখানে মাচ বেটার অসুবিধা নাই, কারণ হলো আমি এখানে মাচ বেটারের অর্থ হলো সে আসিফার চেয়েও অনেক ভালো। এখন যখন তুলনা হচ্ছে দুইয়ের মধ্যে, নিশ্চয়ই আমি বেটার রাখতে হবে। এখন যদি বলতে চাই সে আসিফার চেয়ে অনেক ভালো, অনেক বলতে আমি কোন ওয়ার্ডটা ব্যবহার করব? অনেক বলতে আমরা মাচ অথবা ফার শব্দটা ইউজ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি এই বাক্যটা হি ইজ মাচ বেটার দেন আসিফা অথবা হি ইজ ফার বেটার দেন আসিফা, এমনটা আমরা বলতে পারি। এই কথাটা খেয়াল রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা কারেকশন আকারে প্রশ্ন পেয়েছি বিসিএস পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ওকে ডান। আমি মোটামুটি ক্লাসের বেসিক অনেকগুলো পয়েন্টই বলে ফেলেছি। এবার একটা পয়েন্ট আমি দেখাবো, আমি একটা বাক্য লিখি তাতেই হবে। আমি যদি বলি মোহাম্মদ হারুন is as brilliant as মোহাম্মদ হারুন না, তাহলে আমরা হাসিনা লিখি। হ্যাঁ, নাম লিখছি, অসুবিধা নাই, মোহাম্মদ হাসিনা ভাববো না আবার। তাহলে আমি লিখলাম মোহাম্মদ হারুন ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হাসিনা। আরেকটা বাক্য লিখলাম, আরেকটা বাক্য যদি আমি লিখি এরকম করে, আশরাফিয়া has the same height 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 as আশরাফ। সৈয়দ আশরাফের কথা বলছি, হ্যাঁ, সৈয়দ আশরাফুল ইসলাম। তাহলে এই দুইটা বাক্যের মূল যে জায়গাটা আমি বলতে চাই সেটা হলো ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ, পাশাপাশি হলো দ্য সেম হাইট অ্যাজ, এই কথাটা একটু পড়ি তো সবাই। অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ দ্য সেম হাইট অ্যাজ, আরেকবার পড়ি, অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ দ্য সেম হাইট অ্যাজ, অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ দ্য সেম হাইট অ্যাজ। কথাটা কি? কথাটা হলো এই যে ব্রিলিয়ান্ট আছে না, এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা খেয়াল রাখবো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে এবং পরে অ্যাজ হয়। কি হয়? বাক্যের প্যাটার্ন হলো অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং আবার অ্যাজ। এটি মুখস্থ না করে এক্সপ্রেশনটা মুখস্থ করি ভাই। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাডজেক্টিভটা কি? নাউন। ব্রিলিয়ান্টটা কি? অ্যাডজেক্টিভ। অন্যদিকে দ্য সেম হাইট অ্যাজ, হাইট শব্দটা কি? নাউন নিশ্চয়ই, হাইট নাউন। তাহলে নাউনের আগে দ্য সেম, পরে অ্যাজ। দুজনের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর আগে পরে অ্যাজ হয়, আর দুজনের মধ্যে তুলনা বোঝাতে নাউনের আগে দ্য সেম পরে অ্যাজ হয়। নাউনের আগে দ্য সেম পরে কি হয়? অ্যাজ হয়। আশা করছি এই পয়েন্টটা ক্লিয়ার। ওকে, এবং আরেকটা পয়েন্ট একটু বলে রাখি এখানে ছোট্ট করে, যদি আমি এখানে একটু এভাবে বলতে চাই, প্রথম বাক্যটা একটু ঘুরে যদি লিখতে চাই, মিস্টার হারুন
ইজ নট অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হাসিনা, তখন বাক্যটা একটু এরকমও লেখা যেতে পারে, মানে নর্মালি আমরা যেভাবে লিখতে চাই এই আমরা অ্যাজিটিভ পাওয়া সত্ত্বেও এখানে আগে আগে সো লিখলাম, পরে অ্যাজ লিখলাম, কারণটা হলো বাক্যটা নেগেটিভ। মানে হলো দুজনের মাঝে তুলনা বোঝাতে হ্যাঁ বোধক বাক্যে অ্যাজিটিভের আগেও অ্যাজ পরেও অ্যাজ হয়, নেগেটিভ বাক্যে অ্যাজিটিভের আগে সো পরে অ্যাজ হয়। তবে কখনো কখনো পরীক্ষায় তুমি দেখবা নেগেটিভ বাক্য স্টিল আগে সো নাই পরে অ্যাজ নাই, মানে দুই পাশে অ্যাজ আছে, তখন অ্যাজটাই কারেক্ট আনসার হবে। আমি কি এই পয়েন্টটা বোঝাতে পারছি না? এখানে তিনটা পয়েন্ট। দুজনের মধ্যে তুলনা বোঝাতে অ্যাজিটিভের আগেও অ্যাজ পরেও অ্যাজ, হাবোধক বাক্যে নাবোধক হলে অ্যাজিটিভের আগে সো পরে অ্যাজ। তবে আমরা পরীক্ষায় দুই পাশে অ্যাজ দিয়েই পাই নেগেটিভ হওয়া সত্ত্বেও। আর দুইজনের মধ্যে তুলনা বোঝাতে নাউনের আগে দ্য সেম পরে অ্যাজ। পয়েন্টটা কি ক্লিয়ার? পয়েন্টটা মনে হয় ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা দিয়ে আমরা পরীক্ষায় প্রশ্ন পাই। হ্যাঁ, ওকে। এরপর একটা পয়েন্ট আমরা একটু কথা বলবো। আমরা একটা পয়েন্ট মনে করি যে কম্পারেটিভ মানে হলো ইয়ার থাকবে, কম্পারেটিভ মানে হলো মোর থাকবে, কম্পারেটিভ মানে হলো THAN দেন থাকবে, এমন একটা আইডিয়া আমাদের মধ্যে কিন্তু কাজ করে, তাই না? কম্পারেটিভ মানে হলো মোর থাকবে, কম্পারেটিভ মানে হলো শব্দটার সাথে ইয়ার থাকবে, অথবা কম্পারেটিভ মানে হলো THAN দেন থাকবে, এমন একটা বিষয় আসে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু এই পয়েন্টটা ছাড়াও বাক্য হতে পারে, মানে আমরা যেভাবে মোর দেন দিয়ে সবসময় চিন্তা করি এটার ব্যতিক্রম হতে পারে। যেমন আমি যদি বলি একটা এক্সপ্রেশন খেয়াল রাখতে হবে আমাদের, এমন হয় না মাঝে মাঝে অফ দ্য টু লিডার্স, দুইজন নেতার মধ্যে, তার মানে আমি দুজন নিয়ে কথা বলছি। আমি যদি বলি ধরো একটা নাম লিখলাম আমি শিবগাত, হ্যাঁ, শিবগাত ইজ দ্য বেটার লুক, তাহলে কি লিখলাম? অফ দ্য টু লিডার্স দ্বারা কি বোঝায়? দেখো, দুজন নেতার মধ্যে, মানে দুজনের মধ্যে আমরা বুঝতে পারছি তুলনা যেহেতু হচ্ছে, তাহলে একজনের কথা বলছে, এক পার্টের কথা, আমরা কিন্তু এই পার্টটার কি বলতে হবে? দা বেটার। এটা মনে হয় ক্লিয়ার। সেম কথা আমি যদি বলতে চাই, আমি যদি একই বাক্য লিখি, ধরো টুর জায়গায় থ্রি লিখে দেই, তখন আমি বলতে হবে অফ দ্য থ্রি লিডার্স, তিন নেতার মধ্যে আমি ধরো লিখলাম দা বেটার জায়গায় কি লিখতে হবে জানো? এখন আমি দা বেটার জায়গায় লিখতে হবে দা বেস্ট, শিবগাত ইজ দা বেস্ট লুক। তাহলে দুই মানে আমরা ওই যে মোর দেন প্যাটার্নটা লাগবে না কিন্তু সব সময়, কেমন? এই পয়েন্টটা দিয়ে আমরা কাজটা করতে পারি। ওকে, তারপর আমরা আরেকটা পয়েন্ট জানি, এটা এখান থেকে ভাই বিসিএস পরীক্ষা পর্যন্ত, বিসিএস রিটেন পরীক্ষা ট্রান্সলেশন আকারে প্রশ্ন আসে, হ্যাঁ, যদিও খুব সোজা। সেটা হলো, আমি জানি তোমরা এটা পারো, আমি যদি বলি যতই পরিবে ততই কি লিখতে হবে? আমরা যতই পরিবে ততই পারিবে, নাকি? আমি লিখব যতই পরিবে ততই ভুলিবে। এটার অনুবাদ কি হবে? নিশ্চয় তুমি উৎস, যত তত বোঝাতে দা দা হয়, কি হয়? বাক্যটা হবে দা মোর ইউ রিড, যত বেশি পড়বা তুমি তত বেশি ভুলে যাইবা, প্রথম দুই একবার, তারপর আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দা মোর ইউ রিড দা মোর ইউ ফরগেট। যত বেশি পড়বা তত বেশি ভুলবা, তার মানে হায় হায় পড়তাম না তাইলে? না ভাই, না পড়লে তো তোমার ভুলাভুলির প্রশ্নই নাই। তুমি এই যে ভোকাবুলারি পড়তে গেলে প্রথমে পড়ো, ভুলে যাও, এই ভুলে যাওয়াটা তোমার জন্য একটা পজিটিভ সাইন যে তুমি ভুলে যাইতেছো। এখন পজিটিভ সাইন এই অর্থে, তুমি একবার পড়ে যেহেতু ভুলে গেছো, তার মানে তুমি ইনভেস্টমেন্টটা করছো। ব্যবসা বাণিজ্য করতে গেলে, ব্যবসা বাণিজ্য যদি কেউ কখনো করে থাকো, বা কারো আত্মীয় স্বজন, বড় ভাই, মানে নিজের বাবার কোনো বিজনেস থাকে, দেখবা ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু টাকা পয়সা মাটির নিচে থাকে। মাটির নিচে মানে কি? এগুলো থেকে ইনকাম নাই, বাট এগুলো একটা ফাউন্ডেশনের মতো কাজ করে। লাইক 10 তলা একটা বিল্ডিংয়ের বেশি খরচ হয়, টাকা পয়সা বেশি খরচ হয়, কিন্তু ফাউন্ডেশনটা নিচতলাতে। একটা বিল্ডিং 10 লাখ টাকার একটা বিজনেস যদি হয়, দেখবা 2-3 লাখ টাকার কোনো ট্রানজ্যাকশন হয় না, এটা আটকায় থাকে সবসময় কাস্টমারের কাছে। বাট কাস্টমার ওই যে 2-3 লাখ টাকা বাকি রাখে, ওই 2-3 লাখ টাকা বাকির উপর বেস করেই কিন্তু আমার ট্রানজ্যাকশনটা হয়, লাভ হয়। তো এই ভোকাবুলারির পয়েন্টটা হলো, তুমি প্রথমবার পড়ছো,
প্রথমবার পড়ার পর যখন আবার ফিরে আসবা দেখবা ভুলে গেছো, হতাশ হওয়া যাবে না, দেখবা তুমি তোমার কাছে পরিচিত বাট তুমি পারছো না পুরা। এরকম 2-3 বার তোমার ফাউন্ডেশন আকার থাকবে, 2-3 বার তুমি রিভিশন দিবা, ভাববা যে এটা ফাউন্ডেশন, ভাই হতাশ হওয়া যাবে না। তুমি 4th বার 5th বার পর দেখো তোমার ইনকাম শুরু হয়েছে, মানে লাভ শুরু হয়েছে, মানে তুমি পারা শুরু করছো। আমাদের সমস্যাটা হলো ওই যে প্রথমবার পড়ি এরপর যে ভুলে যাই, ওই ভুলে যায় হতাশ হয়ে আর পড়া বাদ দিয়ে দেই, তখন লস প্রজেক্ট। তুমি যে 3 বার পড়ছো, মানে তুমি ব্যবসা করতে নাই না ভাইয়া, ব্যবসা করতে নাই না, 6 মাস করছো, 6 মাসে 10 লাখ টাকা নিয়ে নামছো, 2 লাখ টাকা দিয়ে তুমি পরিচিত হইছো, দোকান কিনছো, দোকান ভাড়া নিছো, কিছু মানুষের টাকা মানে ব্যবসা শুরু করছে, সে 10,000 টাকা মাল নিয়ে 2,000 টাকা দিয়ে গেছে, বা 10,000 টাকা মাল নিয়ে 5,000 টাকা দিয়ে 5,000 টাকা রয়ে গেছে। তুই চিন্তা করে আর করতাম না, চলে যাই, চলে গেলে হবে না, এই জন্য ব্যবসায়ীরা সহজে উঠে না। হ্যাঁ, তো তোমাদের ব্যবসাটা হলো ভাই, ভোকাবুলারি একবার পড়ছো, 2-3 বার ভুলে গেছো, ওটা হলো তোমার ব্যবসার মূলধন, ওটা ধরে তুমি আটকায় থাকবা, তারপর তোমার ব্যবসা শুরু হবে। ব্যবসায়ীদের একটা প্যাটার্ন আর কি এটা। আসো, তো আমাদের এখানে পয়েন্টটা হলো এই, আমাদের কারেকশন আকারে অসংখ্য প্রশ্ন আসছে এখান থেকে, অসংখ্য, বিশেষ পরীক্ষায় সহ। সেটা কি? বাক্যের এখানে একটা পয়েন্ট হলো বাক্যের মাঝে কমা থাকবে, খেয়াল করো ভাইয়া, বাক্যের মাঝে একটা কমা থাকবে। তো যদি বাক্যের এক পাশে আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ পাও, অবশ্যই বুঝে নিবা বাক্যের অন্য পাশে মানে কমার পরে আবার আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ থাকবে, আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ থাকবে। ওকে ভাই, আবার বইলে প্রশ্নটা। হ্যাঁ, তাহলে বাক্যের এক পাশে কম্পারেটিভ দি প্লাস কম্পারেটিভ কমা দিয়ে বাক্যের অন্য পাশেও দি প্লাস কম্পারেটিভ থাকবে। অনেক প্রশ্ন আসছে, যেমন আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন বলি, ঢাকা ইউনিভার্সিটি সির একটা প্রশ্ন আসছে, এটা বিশেষ পরীক্ষাও আসছে, আমরা অনুবাদ লিখবা। হ্যাঁ, এটা অনুবাদের মতো কাজ করবো তোমাদের জন্য। চাহিদা যত বাড়ে, চাহিদা যত বাড়ে, না চাহিদা যত বাড়ে, ঠিকই তো আছে, চাহিদা যত বাড়ে দাম তত বাড়ে, দাম তত বাড়ে। আমরা সবাই ডিম খাওয়া শুরু করলে ডিমের দাম বাইরে যায়, ডিম খাওয়া বন্ধ রাখি, অসুবিধা কি? ডিম না খেলে কি মরে যাবো নাকি আমি? গত রমজান মাসে আমরা তরমুজ খাইতে গেছি, দেখছি তরমুজের দাম অনেক বেশি, তরমুজ না খেলে কি আমার অসুবিধা আছে? কোনো কোনো অসুবিধা নাই। তরমুজ খানা বন্ধ দিছে মানুষ, মাশাল্লাহ, তরমুজের দাম, যেই তরমুজ কিনছি 500 টাকা দিয়ে, ওই তরমুজ 100 টাকা দিয়ে ডাইকা ডাইকা দেয়। দাম বাইরে গেলে খানা বন্ধ দিয়ে দিব, ওই জিনিস না খেলে মরবো না তো। কুইক সবাই একটু লেখার ট্রাই করো তো ভাই। আল্লাহ, আমার তোমাদেরকে নিয়ে অনেক ইচ্ছে ছিল ভাই, ইচ্ছে ছিল, ইচ্ছা আছে, কত কিছু করার ইচ্ছে ছিল। যে কজন মানুষ যদি অ্যাক্টিভ থাকতো ভাল লাগতো আমার কাছে। আচ্ছা, বাক্যটা তোমরা কি লিখবা? চাহিদা যত বাড়ে, চাহিদার ইংলিশ হলো ভাইয়া ডিমান্ড। হ্যাঁ, ডিমান্ড। আর দামের ইংলিশ হলো প্রাইস। আর যত বাড়ে আমরা দামোর দিয়ে বলতে পারি, দামোর, দামোর, দুই জায়গায় দামোর লিখার কথা। ওকে, আচ্ছা আমি বাক্যটা লিখে দিই। বাক্যটা হবে যেমনি আমরা পরীক্ষায় অপশনে ছিল এবং যেটা হওয়া উচিত সেটা হলো দা মোর না হয় বেশি, যেহেতু আমরা বলি দা হায়ার দ্য ডিমান্ড। বাক্যটা ছিল এরকম, দা হায়ার দ্য ডিমান্ড, দা হায়ার দ্য প্রাইস, দা হায়ার দ্য প্রাইস, পরে রাখতে পারো। দা হায়ার দ্য ডিমান্ড, দা হায়ার দ্য প্রাইস। ডিমান্ড যত বেশি দাম তত বেশি, তো খাইও না, না খেলে দেখো দাম কমে গেছে। আমরা হলেও, আমরা তো মানে আমরা ওই যে যারা চোরা কারবারি করে বা যারা এই দাম নিয়ে খেলে, আমরা তাদের চেয়ে কম না, কারণ আমাদের ইনকামও তো অবৈধ, ম্যাক্সিমাম মানুষের অবৈধ, বা যারা কথা বললে অ্যাকশন হবে তারা তো অবৈধ ইনকামে করে। এদের এরকম মানে 40 টাকার জিনিস 100 টাকা হলে তার গায়ে লাগে না, ফলে সে ওরা কিনে খায়। আর আমরা যারা কথা বললে খুব বেশি লাভ নাই একরকম, আমাদের তো গায়ে লাগে। 40 টাকা জিনিস 100 টাকা দিয়ে কিনতে গেলে দেখবা ঘুরে মানুষজন, কিছু করার নাই। তাহলে উত্তর কি হয়েছে তোমাদের? চাহিদা যত বাড়ে দাম তত বাড়ে, দা হায়ার দ্য ডিমান্ড, দা হায়ার দ্য প্রাইস। ওকে, এটা লিখে ফেলতে পারো নিজের মতো করে খাতায়ও। ওকে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল। তারপর আরেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসে রে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেক প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে।
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেকবার আসছে এই কোশ্চেনটা, একবার এই বাক্যটার মতো বাক্য, হ্যাঁ, এবং ক্লিফস্টফেল থেকে ডিরেক্ট কমন কপি করে ওনারা এই বাক্যটা। সেটা হলো এরকম, আমি যদি লিখতে চাই, তোমরা একটা বাক্য লিখি, হি হ্যাজ, হি হ্যাজ twice as much money as I have, as I have। আমি সেম ক্যাটাগরির বাক্য যদি লিখি আবার, she has thrice as many books as I have। দেখো আমাদের প্রথম বাক্যে হি হ্যাজ টোয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ আই হ্যাভ, এখানকার আমাদের উল্লেখযোগ্য পয়েন্টটা হলো আমি পরে বলবো, তোমার পয়েন্টের উত্তর দিয়ে ফেলি। মেহেদি একটা প্রশ্ন করেছে দি কম্পারেটিভ ডিগ্রি আগে বসে কিনা, বসে ভাই, আমি ওই দুটো পয়েন্টে বলছিলাম। আমরা আর্টিকেল টিএচি দি বা দা যাই বলো, এই ওয়ার্ডটা সুপারলেটিভ ডিগ্রির আগেই বসে আমরা জানি, বাট এটা কম্পারেটিভ ডিগ্রির আগেও বসে, দুটো জায়গায় বসতে পারে আমরা যেটা দেখেছি এর মধ্যে। একটা হলো কম্পারেটিভ, ওই যে যত তত বুঝাতে দুই পাশে আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ হয়, আর একটা হলো আমরা যদি ওই যে মোর দেন ছাড়া বাক্যটা করি কম্পারেটিভ ফর্ম, যেমন অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু গার্লস, অফ দ্য টু রুমস, হ্যাঁ, অফ দ্য টু প্যান্টস। এই যে অফ দ্য টু প্যান্টস, আমি যদি বলি আমার দুইটা ফ্যান আছে, একটা সাদা একটা কালো, তাহলে কালোটা বেশি দামি, তখন কি বলবো? অফ দ্য টু প্যান্টস দ্য ব্ল্যাক ইজ দ্য মোর এক্সপেন্সিভ। অথবা কালোটা কম দামি, দ্য ব্ল্যাক ইজ মোর, সরি, দ্য ব্ল্যাক ইজ চিপার, দ্য ব্ল্যাক ইজ দ্য চিপার। উত্তর পেয়ে গেছে মনে হয় তুমি মেহেদি, আর কথা না বাড়াই। তাহলে এখানে এখানে আমাদের পয়েন্ট হলো এই যে মাল্টিপল নাম্বার, খেয়াল করো মাল্টিপল নাম্বার যদি কোনো বাক্যে তুলনা বোঝাতে মাল্টিপল নাম্বার ব্যবহৃত হয়, মানে দুজন মানুষের মধ্যে তুলনা বোঝাতে মাল্টিপল নাম্বার ব্যবহৃত হয়। আবার বলছি, কোনো বাক্যে দুজন মানুষের মধ্যে মানে তুলনা বোঝাতে যদি মাল্টিপল নাম্বার ব্যবহার হয়, মাল্টিপল নাম্বার কোনগুলো? মাল্টিপল নাম্বার হলো গুণবাচক সংখ্যা, যে টোয়াইস, থ্রাইস, 2 টাইমস, 5 টাইমস, 4 টাইমস, 100 টাইমস, এগুলোকে আমরা হাফ, এগুলো মাল্টিপল নাম্বার বলে, আমাদের সিটিও আছে, হ্যাঁ। তো মাল্টিপল নাম্বার দিয়ে যদি তুলনা বোঝায় তখন আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করি। এখন এটা মনে হয় আমাদের বোঝার কথা, অ্যাজ মাচ অ্যাজ কখন লিখব? যদি আমাদের নাউনটা, লুক এই যে এখানে মানির কথা আছে, মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে মাছ বসে, তার মানে তুলনা বোঝাতে মাল্টিপল নাম্বার যদি কোনো বাক্যে থাকে তখন আমরা অ্যাজ মেনি অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করবো। অ্যাজ মাচ অ্যাজ তখন ব্যবহার করবো যখন নাউনটা, আমাদের যে জিনিসটা নিয়ে তুলনা হচ্ছে ওই জিনিসটা যদি আনকাউন্টেবল নাউন হয়, অ্যাজ মাচ অ্যাজ। সেকেন্ড বাক্যে দেখো, শি হ্যাজ থ্রাইস অ্যাজ মেনি বুকস অ্যাজ আই হ্যাভ। থ্রাইস একটা মাল্টিপল নাম্বার আছে, দুজন মানুষের বইয়ের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে আমরা এখানে কি করব? মাল্টিপল নাম্বার আছে, অ্যাজ লিখবো। এখন অ্যাজ মাচ অ্যাজ না অ্যাজ মেনি অ্যাজ? অ্যাজ মেনি অ্যাজ লিখলাম কারণ আমার কি নিয়ে তুলনা হচ্ছে? দুজন মানুষের বই নিয়ে তুলনা হচ্ছে। ফলে উত্তর হবে শি হ্যাজ থ্রাইস অ্যাজ মেনি বুকস অ্যাজ আই হ্যাভ। আমার পয়েন্টটা ক্লিয়ার কিনা? আমি আবার একদমই বলে ফেলি, যখন দুজন একটা মাল্টিপল নাম্বার যুক্ত শব্দে, মানে মাল্টিপল ওয়ার্ড যুক্ত শব্দের তুলনা বোঝাবে, তখন আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ ইউজ করি। অ্যাজ মাচ অ্যাজ কখন? যদি নাউনটা, আমাদের ফোকাল যে নাউনটা থাকবে সেটা যদি আনকাউন্টেবল নাউন হয়, যদি কাউন্টেবল নাউন হয় অ্যাজ মেনি অ্যাজ হবে। এটা নিশ্চয়ই বুঝে গেছো? ওকে, প্রশ্ন সমাধান করলে দেখবা এই জিনিস ইজি হয়ে গেছে। আমি ক্লাসের একবার অন্তিম লগ্নে চলে এসেছি প্রায়। আসো, কতক্ষণ লাগবে? আর বেশি আমি লাগাবো না ইনশাল্লাহ, দেখি ঘন্টার আগেই শেষ করবে ফেলবো। আসো, এবার আমি একটা বাক্য লিখি। দেখো, এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, সত্যি কথা পরীক্ষা প্রশ্ন আসছে, এই জন্য বলছি। আমি যদি বলি হি ইজ না লিখুন, একটা বাক্য লিখি। আসো, হিজ বুক ইজ different from my book। দেখো, এই একটা বাক্য,
এই দুটো বাক্য দেবে অনেকগুলো বাক্য লিখবো, হ্যাঁ। আবার লিখলাম, এবার আমি অন্য একটা নেই, আবার লিখলাম ধরো হিজ বুক অ্যান্ড মাই বুক আর ডিফারেন্ট। দেখো তো কিছু বুঝো কিনা। আচ্ছা, না বুঝলে অসুবিধা নেই, আসো আমি বলছি। আমাদের এখানকার পয়েন্ট হলো এই ডিফারেন্ট ফ্রম, আসো ডিফারেন্ট ফ্রম, আর এখানে আসে ডিফারেন্ট। দেখো ভাই, বাক্য দুটা পড়ে মজা পাও কিনা। মূল পয়েন্ট হলো হিজ বুক ইজ ডিফারেন্ট ফ্রম মাই বুক। আমার এখানে পার্থক্য শেখানোর কথা তোমাদেরকে, ডিফারেন্ট ফ্রম আর ডিফারেন্ট কোথায় ব্যবহৃত হয়। ডিফারেন্ট ফ্রম ভাই বোঝার কথা, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের সাথে যখন একটা ফ্রম হয় তার মানে কি, তারপর একটা নাউন থাকবে। ফ্রম মানে কি, প্রিপোজিশনকে আমরা প্রিপোজিশন বলতে গেলে তারপর একটা নাউন থাকতে হয়। এবং ডিফারেন্ট ফ্রম আমরা তখনই ব্যবহার করি কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক। ফ্রম যেহেতু প্রিপোজিশন, তারপর একটা নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এটা থাকবে এবং আছে। অন্যদিকে দেখো সেকেন্ড বাক্যে হিজ বুক অ্যান্ড মাই বুক আর ডিফারেন্ট যখন লিখি তারপরে কিন্তু আর কিছু লিখতে হচ্ছে না, লেখা যাচ্ছে না। এই দুটা বাক্য ক্লিয়ার কিনা? ওহো, আমার লেখার একটা পার্ট ফ্রম মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? আচ্ছা, আমি এটা মুছে দিব, অসুবিধা নাই। এই ইজ ডিফারেন্ট ফ্রম, ইয়েস ভাইয়া, এই পয়েন্টটা বুঝছো কি সবাই? ডিফারেন্ট ফ্রম এরপর, ডিফারেন্ট ফ্রম এর পর দেখো নাউন আছে, হ্যাঁ। ডিফারেন্ট ফ্রম মাই বুক, ডিফারেন্ট ফ্রম মাই বুক। আর এখানে হিজ বুক অ্যান্ড মাই বুক আর ডিফারেন্ট। ওকে, এটা মনে হয় ক্লিয়ার তোমরা। এই সেম কথা আবার আমি বলবো এখন তোমাদেরকে, দেখো অন্য একটা বিষয় নিয়ে। আমি যদি বলি হিজ বুক ইজ দ্য সেম অ্যাজ মাই বুক, দেখো জন্য বেশি বড় লিখে ফেললাম, হিজ বুক ইজ দ্য সেম অ্যাজ মাই বুক। দেখো দ্য সেম অ্যাজ মাই বুক, এখানে বললাম হিজ বুক অ্যান্ড মাই বুক আর দ্য সেম। দেখো দ্য সেম অ্যাজ আর দ্য সেম এর ব্যবহারটা এখানে দেখে ফেলবা, সোজা কথা। দেখো দ্য সেম অ্যাজ, ভাই দ্য সেম অ্যাজ, খেয়াল করো দ্য সেম অ্যাজ যেহেতু নাউন, তারপরে নাউন ফ্রেজ থাকবে। দেখো নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এটা থাকবে। তার মানে দ্য সেম অ্যাজ দুই নাউনের মাঝে বসবে, আর দ্য সেম কোথায় বসবে? শেষে বসবে। আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো? ওকে, এবার আরেকটা অপশন একসাথে লিখে দিতে পারি তোমাদেরকে, সেটা হলো এরকম, ধরো আমরা যদি বলি হিজ বুক ইজ সিমিলার টু, এই যে টু আছে একটা প্রিপোজিশন, তারপর একটা নাউন ফ্রেজ থাকবে, নাউন থাকবে বা প্রোনাউন থাকবে। হিজ বুক ইজ সিমিলার টু মাই বুক, তার বইটা আমার বইয়ের মতো, একই অর্থ দিচ্ছে কিন্তু। তাহলে সিমিলার টুর পর নাউন ফ্রেজ থাকবে, নাউন ফ্রেজ, নাউন প্রোনাউন থাকবে। আমি এখানে আবার দা সেম জায়গায় বলতে পারি হিজ বুক অ্যান্ড মাই বুক আর কি বলবো এখানে? সিমিলার। এখানে আবার সিমিলার টু লেখা যাবে না, সিমিলার দুই নাউনের শেষে বসবে। তোমরা কি আমার সাথে আসো? এই পয়েন্টটা বুঝছো ভাই? এই পয়েন্টটা কি বুঝে গেছো নাকি বুঝো নাই? আরেকটা পয়েন্ট আছে এখানে, আরেকটা পয়েন্ট আমরা একই জায়গায় বলতে পারি। আমি এই যে দা সেমের জায়গায় লাইক বলতে পারি। কি বলতে পারি? লাইক। পরীক্ষা আসছে কারেকশন আকারে। হিজ বুক ইজ লাইক মাই বুক, লাইক মানে এখানে পছন্দ করো না, তার বইটা আমার বইয়ের মতো। হিজ বুক তার বই, ইজ লাইক মাই বুক তার বই আমার বইয়ের মতো। লাইক এটা প্রিপোজিশন, তারপর একটা নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ থাকবে। একই কথা আমরা এই দা সেমের জায়গায়, সিমিলারের জায়গায় আমরা লাইক লিখে দিতে পারি, লাইক লিখতে পারি। হিজ বুক অ্যান্ড মাই বুক আর লাইক, সরি লাইক তো না, এখানে বলতে হবে অ্যালাইক মানে হলো মতো, তবে অ্যালাইক দুই নাউনের শেষে বসবে। তাহলে আমি যদি ক্লোজ করি ভাই এই পয়েন্টটা, মানে সিমিলার টু, দ্য সেম অ্যাজ, লাইক এবং ডিফারেন্ট ফ্রম এর পর অবশ্যই নাউন থাকবে, খেয়াল রাখবা। কি থাকবে? নাউন থাকবে, ওয়ার্ড না কিন্তু, অন্য ওয়ার্ড থাকতে পারে বাট নাউন থাকবে না। তাহলে সিমিলার টু, দ্য সেম অ্যাজ, লাইক, ডিফারেন্ট ফ্রম এর পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ থাকবে। অন্যদিকে
বাক্যের শেষে বসবে বা নাউন থাকবে না, তারপরে কোন কোন ওয়ার্ডগুলোর পরে এদের এদের এই মানে একই অর্থ দেয়, তবে একটু ভিন্ন ধর্মী ওয়ার্ড, এদের মতো করে মিল রেখে তবে একটু কাছাকাছি জিনিস। কি সেটা ভাই? ডিফারেন্ট, দ্য সেম, সিমিলার আর লাইক। অ্যালাইক, লাইকের জায়গায় অ্যালাইক, তাহলে ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট, সিমিলার টু সিমিলার, দ্য সেম এজ দ্য সেম, লাইক অ্যালাইক। প্রশ্ন আসছে এটা দিয়ে, প্রশ্ন আসছে ভালো। ওকে, আমি ক্লাসের একবারে শেষ জায়গায় ভাইয়া, ক্লাসে আর 2টা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট বলার মতো, তারপরে আমার আর কিছু পড়ানো বাকি থাকবে না, বাকিগুলো তোমরা নিজেরা পারবা। একটা প্রশ্ন করি, বিশেষ পরীক্ষাও আসছে। সে আমার চেয়ে 2 বছরের, সে আমার চেয়ে 2 বছরের ছোট, এটার ইংলিশ কি? ট্রাই করো তো। সে আমার চেয়ে 2 বছরের ছোট, ছোট ইংলিশ আমরা জুনিয়র বলতে পারি। হ্যাঁ, জুনিয়র, সিনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এদের একটা অনুবাদ করার ট্রাই করো তো। ওকে, তোমরা উত্তর লিখবা এরকম হয়তো, হি অর শি ইজ 2 ইয়ার্স জুনিয়র ফ্রম মি, নাকি? খেয়াল রাখতে হবে এখানে এই 2 বছরে সে আমার চেয়ে অথবা জুনিয়র দেন মিও লেখার একটা চান্স থাকবে। দেন মি, THAN, দেন। হ্যাঁ, THAN দেন লেখার একটা সম্ভাবনা থাকবে কারো কারো কাছ থেকে। খেয়াল রাখতে হবে এখানে দেন ফ্রম কিছুই লেখা যাবে না, লিখতে হবে এখানে টু মি। ইয়েস, বাক্যটা হবে হি ইজ 2 ইয়ার্স জুনিয়র টু মি। আমার এখানে বলার যে পয়েন্টটা সেটা হলো কিছু লেতিন অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমরা আমাদের শিটে লিখেছি, জুনিয়র, তারপরে সিনিয়র, হ্যাঁ, জুনিয়র, সিনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, সুপিরিয়র। এদের পরে চে অর্থে কিন্তু TO2 লিখতে হবে, TO2 অর্থ চেয়ে, তবে এখানে মানে টু শব্দের অর্থ চেয়ে অর্থে এসছে, কেমন? মানে THAN দেন অর্থ চেয়ে আমরা জানি, বাট এখানে দেন লেখা যাবে না, এখানে লিখতে হবে কি চেয়ে। তাহলে হি ইজ 2 ইয়ার্স জুনিয়র টু মি, সে আমার চেয়ে 2 বছরের ছোট, ওকে, আমার মনে হয় আমি পয়েন্টটা বোঝাতে পেরেছি। অ্যান্ড দ্য লাস্ট কথাবার্তা, লাস্ট কথা অ্যাটেনশন দিও, আমাদের সিডি লেখা আছে, এগুলো ভালো করে পড়ো। কিছু ওয়ার্ড আমি যদি একবার একটু পড়ে দেই, যে ওয়ার্ডগুলো আছে, অনেকগুলো ওয়ার্ড আছে ভাই, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, এদের পরে টু বসবে, অ্যান্ড দ্য লাস্ট কথা। কেমন? এটা দিয়ে বিশেষ পরীক্ষায়, মেডিকেলে ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে, সব জায়গায় আসছে, কারেকশন আকারও আসছে। প্রশ্নটা হলো এরকম, আমি যদি সহজ কথা একটু বলতে চাই আগে, ধরো আমি বাংলা একটা বাক্য লিখি, আগে আমার একটু আইডিয়া দাও। আমার চেহারা মেহেদীর চেয়ে পৃথক। তোমরা আমাকে একটু কুইক করে বলে দাও এই বাক্যটা কারেক্ট নাকি ইনকারেক্ট, কুইক। আমার চেহারা মেহেদীর চেয়ে পৃথক, আমার একজন ব্যক্তি আর মেহেদী আরেকজন ব্যক্তি। আমি বাক্য লিখলাম কি, আমার চেহারা মেহেদীর চেয়ে পৃথক, বাক্যটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, কুইক। এটা বুঝে গেলেই ক্লাসের একবার শেষ দিকে আমি রওনা দিব। Is it correct or incorrect? ওকে, বাক্যটা ভুল। বাক্যটা কি হইতে হবে? আমার চেহারা মেহেদীর চেহারার চেয়ে পৃথক। ইয়েস, থ্যাংক ইউ যারা ভুল ধরতে পেরেছো।
তাহলে আমি যদি বলি আমার চেহারা মেহেদির চেয়েও পৃথক, বাক্যটা ভুল কেন? আমার চেহারার সাথে মেহেদির পার্থক্য তুলনা করছি কেন, মানে পার্থক্য বলছি কেন? আমার চেহারার সাথে তুলনা হবে মেহেদির চেহারা। আমার কথার সাথে তোমার কথার পার্থক্য হবে। আমার কথা তোমার চেয়েও পৃথক না, আমার কথা তোমার কথার চেয়েও পৃথক হইতে হবে। মানে তুলনাটা সমান সমান জিনিসের সাথে হইতে হবে। আমার শক্তি তোমার চেয়েও বেশি না, আমার শক্তি তোমার শক্তির চেয়ে বেশি। হ্যাঁ, আমরা বাংলা ভাষাভাষী বিধায় আমরা এটা বুঝে নেই কি বলতে চাইছে, বাট টু দ্য পয়েন্টে বোঝানোর জন্য, তুলনা করার জন্য সমান সমান জিনিস হইতে হবে। আমার শক্তি তোমার শক্তির চেয়েও পৃথক বা বেশি। হ্যাঁ, ওকে ওকে, আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি, ফলে আমি বাক্য দিয়ে ক্লাস শেষ করতে পারবো। হ্যাঁ, আমি দুটা বাক্যই লিখবো, ওই দুটা বাক্যই পরীক্ষা এসেছিল। হ্যাঁ, দুটা বাক্য আমি লিখবো বোঝানোর জন্য। আমি যদি ডিরেক্ট লিখে দিই, যদি আমি ধরো লিখি মানে দুইটা বাক্যের মতো করে প্রশ্ন আসে অনেক, আমি যদি লিখি ধরো দা দা স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট অফ ঢাকা, হ্যাঁ, ইজ better than ধরো আমি লিখলাম কুমিল্লা। বাক্যটাই কারেক্ট হইতো ভাই? বলো তো, বাক্যটাই কারেক্ট হইতো কোনোভাবে? তোমরা নিশ্চয়ই বলতো না হইতো না, কারণ স্যার আপনি বলছেন দ্য স্টুডেন্ট অফ ঢাকা, ঢাকার স্টুডেন্ট মানে একজন স্টুডেন্টের কথা বলি, যদি আমি একজনের কথা যদি বলি, হ্যাঁ, তাহলে দ্য স্টুডেন্ট অফ ঢাকা, ঢাকার একজন স্টুডেন্ট ইজ বেটার ভালো, দেন কুমিল্লা, কুমিল্লার চেয়ে তো ভালো হইতে পারে না ভাই। ঢাকার একজন স্টুডেন্ট কুমিল্লার চেয়ে ভালো হইতে পারে না। বাক্যটা হবে কি? দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইজ বেটার, অথবা ডা বাদ দিয়ে আমি এ লিখি, তাহলে তোমাদের হয়তো একটু ভালো লাগবে। হ্যাঁ, এ স্টুডেন্ট অফ ঢাকা ইজ বেটার দেন কুমিল্লা বলা যাবে না, বলতে হবে কি? এ স্টুডেন্ট অফ ঢাকা ইজ বেটার দেন, দেন দা, দেন ও দেন দা তো লিখি না, দেন এ লিখবো, দেন এ স্টুডেন্ট, দেন এ স্টুডেন্ট অফ কুমিল্লা। এবার তুলনাটা ঠিক আছে, দেখো এ স্টুডেন্ট অফ ঢাকা আর এ স্টুডেন্ট অফ কুমিল্লা, এবার তুলনাটা ঠিকঠাক আছে। এবার তুলনাটা কি আছে ভাই? ঠিকঠাক আছে। তবে এবারও ঠিক হইলেও কথাটা স্ট্যান্ডার্ড রূপে নিতে হবে। ইংলিশের একটা নর্মাল পয়েন্ট হলো, যদি কোনো সেন্টেন্সে একই ওয়ার্ড বারে বারে আসে বা সেকেন্ড বার আসে, সেকেন্ড বার আমরা কেটে দিব। যেমন দেখো দ্য এ স্টুডেন্ট অফ ঢাকা, এ স্টুডেন্ট অফ কুমিল্লা দুইবার আসছে, আমরা বাক্যটা স্টুডেন্ট কথা দুইবার চলে আসছে না, স্টুডেন্ট, এটাকে আমরা মানে রিপ্লেস করবো, সেকেন্ডারে রিপ্লেস করব। তাহলে আমরা বাক্যটা লিখবো এ স্টুডেন্ট অফ ঢাকা ইজ বেটার দেন, কি লিখবো ভাই বলো তো? এ স্টুডেন্ট কথাটা আমরা রিপ্লেস করবো দ্যাট দিয়ে, কি দিয়ে? দ্যাট দিয়ে এই স্টুডেন্টের জায়গায় দ্যাট লিখবো। মূল পয়েন্ট হলো সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করে আমরা দ্যাট বসিয়ে, সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করে কি বসিয়ে? THAT, দ্যাট বসিয়ে। সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করি কি বসিয়ে? দ্যাট বসিয়ে। তাহলে বাক্যটা হবে, স্ট্যান্ডার্ড বাক্যটা হবে আ স্টুডেন্ট অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ কুমিল্লা, এ স্টুডেন্ট অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ কুমিল্লা। এই দ্যাট অফ মানি বুঝে নিতে হবে, ওই স্টুডেন্ট কথাটা আবার আসছে, ফলে ঢাকার একজন ছাত্র কুমিল্লার একজনের ছাত্রের চেয়ে ভালো বলার জন্য বলছি ভাই, এটা বাস্তবতার কোনো মিল নাই। তোমরা কি ক্লিয়ার ভাইয়া? আমার মনে হয় ক্লিয়ার। ওকে, এবার আমি যদি একটু ঘুরে দিতে চাই কিছু জায়গায়, একটু ঘুরাইতে চাই, লাইক আমি যদি একটু এরকম করতে চাই, লাভ হইল না, আরে কি রে তোরা কাটা স্কিল নেই, যা আবার লিখলাম, যা আমি এবার লিখলাম দা, ওই আগের মতো, আগের কথা, দ্য স্টুডেন্টস অফ ঢাকা, এবার এস দিলাম দ্য স্টুডেন্টস অফ ঢাকা, লিখার জন্য লিখতেছি দ্য স্টুডেন্টস অফ ঢাকা, দ্য স্টুডেন্টস অফ ঢাকা আর বেটার দেন
যদি কুমিল্লা লিখি তোমরা নিশ্চয়ই আগের মতো ভুল ধরবা, স্যার কেমনে হইলো? ঢাকার ছাত্ররা কুমিল্লার চেয়ে তো ভালো হইতে পারে না, কুমিল্লার ছাত্র ছাত্রীদের চেয়ে ভালো হইবে। বাক্যটা কেমন হবে? বাক্যটা এমন হলে ভালো হইতো, দ্য স্টুডেন্টস অফ ঢাকা আর বেটার দেন দ্য স্টুডেন্টস অফ কুমিল্লা, এটা হইলে ভালো লাগতো, তাই না? দ্য স্টুডেন্টস অফ ঢাকা আর বেটার দেন দ্য স্টুডেন্টস অফ কুমিল্লা। বাট এখনও ভুল ওই জায়গাটাতে, যে আমরা ইংলিশে একই বাক্যে একই ওয়ার্ডকে দুবার আসতে দেই না। যেহেতু দ্য স্টুডেন্টস একবার এখানে আসছে, আবার আসতে চাইছে, আমরা সেকেন্ড দ্য স্টুডেন্টসটা এবার দোজ লিখবো। কি লিখবো? দোজ। মানে সিঙ্গুলারের জন্য আমরা লিখি দ্যাট, সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করি দ্যাট বসিয়ে, আর প্লুরালের রিপিটেশন দূর করে কি বসিয়ে? দোজ বসিয়ে। তাহলে বাক্যটা হবে দ্য স্টুডেন্টস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ কুমিল্লা। দ্য স্টুডেন্টস টু হবে না, স্টুডেন্টস মানে টু, স্টুডেন্ট মানে তো প্লুরাল, স্টুডেন্টসে তো লিখলাম ভাই, এই দ্য স্টুডেন্টসে তো লিখলাম, স্টুডেন্টসে তো আমি লিখলাম। এই স্টুডেন্ট আবার হয়, আমি আগের বাক্যে এই স্টুডেন্ট লিখেছি, এখানে দ্য স্টুডেন্টস লিখেছি। হ্যাঁ, আবার দ্য স্টুডেন্ট তোমার প্লুরাল হইবে, কে বলছে? সিঙ্গুলার তো হইতে পারে। আমি বলছি আই হ্যাভ আ স্টুডেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট। আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার আছে একজন ছাত্র। এই স্টুডেন্ট মানে আমি আননোন, আগে কথা বলি নাই, এখন আমি ওই স্টুডেন্টটা নিয়ে কথা বলছি। আই হ্যাভ আ স্টুডেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট। তাহলে দ্য স্টুডেন্টস বলা যায়, আর্টিকেল দির পরে সিঙ্গুলার নাউন লেখা যায়, যেমন প্লুরাল নাউনও লেখা যায়। আর্টিকেল এ এর পরে অবশ্যই সিঙ্গুলার নাউন লিখতে হয়, খেয়াল রাখো। আমি এখানে ঠিকঠাক লিখেছি। আমার কথা কি ক্লিয়ার ভাই? তো আমি আমাদের ক্লাসের এই একটা কোর জায়গা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যদি একটা বাক্যে একই কথা দুইবার রিপিট হয়, আমরা সেকেন্ড ওয়ার্ডটাকে দূর করব কি বসিয়ে জানো? কোনো সাবজেক্টের রিপিটেশন দূর করবো, সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করবো দ্যাট বসিয়ে, আর প্লুরাল সাবজেক্টের রিপিটেশন দূর করবো দোজ বসিয়ে। এবং খেয়াল রাখতে হবে তুলনাটা যেন সমান সমান হয়। আমার কথার চেয়েও মেহেদির কথা ভালো তুলনা হবে, এমন বলা যাবে না যে আমার কথার চেয়েও মেহেদিই ভালো। আমার কথার চেয়ে মেহেদি ভালো হইতে পারে না, আমার কথার চেয়ে মেহেদির কথা ভালো। ঢাকার একজন স্টুডেন্টের চেয়েও কুমিল্লার থেকে ঢাকার একজন স্টুডেন্ট ভালো না। ঢাকার একজন স্টুডেন্টের চেয়ে বা কুমিল্লার একজন স্টুডেন্টের চেয়েও ঢাকার একজন স্টুডেন্ট ভালো। তুলনা কিন্তু ঢাকার স্টুডেন্ট কুমিল্লার স্টুডেন্ট হইতে হবে। আমার মনে হয় দ্যাট আর দোজের এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, মোটামুটি এই ছিল আজকের ক্লাস। আশা করছি পরীক্ষা আসার মতো যত গ্যাঞ্জাম আছে আমি এগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আরও একটা পয়েন্ট আছে, এটা তোমরা একবারে শিটে যা লেখা আছে রিডিং পড়লে বুঝে যাবা। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করব। ওকে, মেহেদি কি লিখেছে ক্লাস শেষে? যাদের দ্বারা টাইম নষ্ট হয় আমি খুব সাফার করতেছি। আমাদের ক্লাস শেষ, তোমরা চলে যেতে পারো। একজনের একটা প্রশ্ন আছে, এটা পড়াশোনার সাথে রিলেটেড না, তবে পড়াশোনার সাথে জড়িত একটা বিষয়। হ্যাঁ, এটা প্রশ্নটা হলো যে বাজে ফ্রেন্ড নাকি কেমনে দূরে থাকা যায় যাদের দ্বারা টাইম নষ্ট হয় আমি খুব সাফার করতেছি। এখন বাজে ফ্রেন্ডের ডেফিনিশনটা আমি বুঝি না। আমার পয়েন্ট হলো এটা জীবনের একটা পার্ট করে ফেলবো আমি যদি দেখি কোনো ফ্রেন্ডের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কোনোভাবে, আমি ওই ফ্রেন্ডের এড়িয়ে যাব। তার প্রতি রেসপেক্টফুল থাকবো, বাট তার সাথে আমি সময় কাটাবো না। সে বুঝে যাবে আমি তারে পছন্দ করি না। মানে ধরো মেহেদি আমার একজন ফ্রেন্ড, আমার কাছে কোনো কারণে মনে হয় ও বাজে বলতে ও সিগারেট খায়, ও বিড়ি খায়, ও আমারে পড়তে দেয় না, ও প্রেম করে, উল্টাপাল্টা প্রেম করে শেষ। মানে প্রেম মানেই উল্টাপাল্টা ভাই। মানে সে যা করে সব কিছু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার জন্য ক্ষতিকর, ফলে আমি ওরে বন্ধু হিসেবে রাখবো না। যেহেতু কোনো কারণে আমার বন্ধু হয়ে গেছে, আমার ক্লাসমেট, আমার আত্মীয় স্বজন, একসাথে ছিলাম, একটা সম্পর্ক আছে, ওরে আমি কেমনে এড়িয়ে চলবো, তাই না? এড়িয়ে চলবো বলতে আমি ওর প্রতি রেসপেক্টফুল থাকবো, আমি আমার জীবনের স্বার্থে আমি এড়িয়ে চলবো, ওরে সরাসরি এড়িয়ে চলবো। সে মন খারাপ একটু করুক, অসুবিধা নাই। আমি তার প্রতি ডিসরেসপেক্টফুল হব না, তারে গালিগালাজ করবো না, অথবা মানে সে আমার কাছে আসলে আমি তারাই দিব না। বাট আমি এমন একটা অ্যাটিটিউড নিব যে দোস্ত আমি তোমার সাথে থাকতে চাই না। যেমন আমি যেটা করতে পারি বা করিও বটে, লাইক মেহেদি আমার রুমে আসছে, সে পাশের রুমে থাকে। এখন আমি জানি তার সাথে কথা বললে বা চললে আমার ক্ষতি হবে। সে আমার রুমে আসলে আমি বলবো দোস্ত আমি এখন ব্যস্ত আছি।
2-4 বার আসলে যদি ও দেখে আমি বললি ব্যস্ত আছি, তাহলে ও আমার সাথে আর আসবে না, শেষ, আমি এড়িয়ে যাই। আমি ওর ক্ষতি করবো না, আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না, বাট আমি ওর গুরুত্ব দিব না। ও তাইলে বুঝে গেছো তুমি। তোমার রুমমেট যেহেতু, আমার পয়েন্ট হলো আমি ওর গুরুত্ব দিব না। আমার রুমমেট কি, মানে আমি যদি এক বিছানাও থাকি তাও আমি গুরুত্ব দিব না। তো তোমার জন্য পয়েন্ট হলো তোমার এক বন্ধু যে কিনা তোমার ক্ষতি করছে সামহাউ, তুমি তারে গুরুত্ব দিবা না, ওর সাথে ঝগড়াও করবা না, ওর গুরুত্ব দিবা না, তুমি তোমার কাজ করবা। যদিও কথা বলতে চায়, বলো আমি এখন ব্যস্ত আছি, আমার সাথে কথা বলবি না। অথবা আমি যেটা বলতাম, আমি একবার এক্স্যাক্টলি এটা কথা বলি, আমি যদি এক্স্যাক্টলি এটা কথা বলি, আমার এক ফ্রেন্ড, হ্যাঁ, ও এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ছে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। ও ভালো মানুষ বটে। তো আমি আর ও একসাথে বাংলাদেশে একটা আমেরিকান প্রজেক্টে কাজ করতাম। 2-3 বছর আমি আর একসাথে কাজ করেছি, একসাথে ছিলামও। ও খুব ভালো মানুষ, ওর প্রতি আমার রেসপেক্ট আছে, ও আমার প্রতি ওর চরম রেসপেক্ট আছে, আমাদের দুজনের প্রতি দুজনের চরম রেসপেক্ট আছে। বাট ওর একটা সমস্যা ছিল, ও প্রথম কিছুদিন আমরা যখন একসাথে থাকা শুরু করেছি, একটা রুমে আমরা থাকতাম, তো ও যেটা করতো, ও ফোনে কথা বলা শুরু করতো। আমি যখন ঘুমাচ্ছি, আমি যখন কোনো একটা কাজ করতেছি, তখন আমি একবার বলছি, দোস্ত আই থিঙ্ক আমার দ্বারা তুই কোনো ডিস্টার্ব পাওয়া উচিত না, মানে আমার কারণে তোর কোনো ডিস্টার্ব হওয়া উচিত না। আমি শুধু এটাই বলছি, আমার দ্বারা তোর কোনো ডিস্টার্ব হওয়া উচিত না, এই বাক্য বলছি। আমার মনে হয় সে এটা বুঝে গেছে যে, তা আমারে বলছে ভাই ঠিক আছে, তাহলে আমার মনে হয় হ্যাঁ কথা বলা ঠিক না। তো আমি বলছি দেখ ভাই, আমি ফিল করি, আমি বিশ্বাস করি যে আমি কোরআন শরীফ পড়বো, ধরো ফজর নামাজের পরে, এখন আমার রুমমেট যদি ঘুমায় তাহলে আমার বাতি জ্বালানো ঠিক না। তার সাথে যদি কম্প্রোমাইজ হয় তাহলে একটা বিষয়, বাট আমার রুমমেট ঘুমায়, আমিও ঘুমানোর টাইম, ধরো আমি কোরআন শরীফ পড়লো, বাতি জ্বালানো ঠিক না। আমি আওয়াজ দিয়ে তার ঘুমে ডিস্টার্ব করার কোনো অধিকার তা আমার নাই। তা আমি সরাসরি বলে দিছি। একদিন হয়তো একটু মন খারাপের মতো ভাব আইছে, বাট আলহামদুলিল্লাহ সম্পর্ক খারাপ হয় না। সে বুঝে গেছে যে আই এম রেসপেক্টফুল টু হিম অ্যান্ড আই ওয়াজ রেসপেক্টফুল টু হিম অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড স্টিল উই হ্যাভ ক্লোজ কানেকশন। এবং তার দ্বারা আমি একটু ডিস্টার্ব হইতাম, সে বুঝে গেছে। তার কাছে অনেক মানুষজন আসতো, সে একটা মানে সামাজিক সংগঠন চালাইতো, তার কাছে অনেক মানুষজন আসতো। তা আমিও বলছি যে ভাই, আমি যখন ঘুমাই আমার মনে হয় কেউ এসে আমার ডিস্টার্ব করা ঠিক না, তুমি যখন ঘুমাও আমার মনে হয় আমার কেউ এসে তোমার ডিস্টার্ব করা ঠিক না। এরপর থেকে যেটা করছে, সে তার যত স্টুডেন্ট আসতো তার আশেপাশে, সে ওই স্টুডেন্টগুলো নিয়ে বাহিরে বসতো একটা জায়গায়, রুমে আর আসে নাই। আসতো কখন, যখন আমার ডিস্টার্ব হচ্ছে না, বা আমরা আমাদের রুমের সামনে একটা বারান্দার মতো ছিল, ওখানে সে পার্টি যেয়ে বসতো। তাহলে ওরা এড়িয়ে যাবা, ওরা এড়িয়ে যাবা। টাকা ওর কাছ থেকে টাকাও নিবা না তুমি, ওর কাছ থেকে টাকা নিবা, টাকা নিলে তো তোমার ডিস্টার্ব করবো, মানে ওর তোমার লাইফে গুরুত্বই দেওয়া যাবে না। ওই যে বলে না, খুদ খায় গুণ গাওয়া যাবে না, মানে আমি তোমার 10 টাকা ধার দিয়ে যদি তোমার 100 টাকার ক্ষতি করি, ওই 10 টাকা নেওয়া যাবে না। হ্যাঁ, ভালো থাকো মেহেদি, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।